প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো। যতদিন পর্যন্ত তোমাদের কলেজে এসে ক্লাস করার সুযোগ থাকবে না, ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সরকারি হরঙ্গা কলেজের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা। প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের পাঠদানের বিষয় তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এবং এই ছবিটি দেখে সবাই মোটামুটি অনুধাবন করতে পারছো আমাদের আজকের পাঠদানের বিষয় কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি। এই এই ব্যক্তি হচ্ছে সেন্ডার আর এই ব্যক্তি হচ্ছে রিসিভার। আর সেন্ডার সে তার একটা তারের মাধ্যমে রিসিভারের কাছে তথ্য পাঠাচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠদানের বিষয় কী হতে পারে? যোগাযোগ। তো বোঝাই যাচ্ছে যোগাযোগ আমাদের আজকের পাঠদানের বিষয়। এই অধ্যায়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের আজকে আমার প্রথম ক্লাস, সেটা ডেটা ট্রান্সমিশন মেথড। আজকে আমাদের আলোচনার পাঠদানের বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: ডেটা কমিউনিকেশনের ধারণা লাভ করতে পারবে, ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে জানতে পারবে, ডেটা ট্রান্সমিশন সম্পর্কে ডেলিভারি ট্রান্সমিশন সেটা সম্পর্কে জানতে পারবে। আমরা প্রথমে যেই ছবিটি দেখেছিলাম সেই ছবিটিতে দেখে যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি, একজন হচ্ছে সেন্ডার আর একজন হচ্ছে রিসিভার। সেন্ডার রিসিভারের কাছে সে তথ্য প্রেরণ করছে একটা মিডিয়াম ব্যবহার করে এবং সে তার এই ইনফরমেশনটা পাঠাচ্ছে। ডেটা কমিউনিকেশনের পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটার অথবা কম্পিউটার হতে অন্য কোনো ডিভাইস বা যন্ত্রে ডেটা ও তথ্য আদান প্রদান করা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কম্পিউটার, এই কম্পিউটারের মাধ্যমে এই আরেকটি কম্পিউটারের কাছে সে তথ্য আদান প্রদান করছে। ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা প্রয়োজন হয়। যেমন এটা হচ্ছে একটা সোর্স, অর্থাৎ এখান থেকে তথ্য পাঠানো হচ্ছে, এটা সেন্ডার, আর এইটা হচ্ছে রিসিভার, ডেস্টিনেশন। তো সোর্স থেকে যে ইনফরমেশনটা পাঠানো হচ্ছে সেটা ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করা হচ্ছে, আবার এটা অ্যানালগ থেকে কনভার্ট হয়ে ডিজিটালে রূপান্তর হয়ে এই ডেস্টিনেশনের কাছে, অর্থাৎ যে রিসিভার সে এই ডাটাটা রিসিভ করছে। অর্থাৎ সোর্স সেন্ডার আর হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে রিসিভার। ডাটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে এই সংকেতটাকে সে ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করা হচ্ছে, আবার অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তর করা হচ্ছে। আর এই কাজটি করে থাকে মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। ডেটা কমিউনিকেশনের উপাদান, আমাদের একটি ডেটা কমিউনিকেশন করতে চাইলে, নর্মালি কমিউনিকেশন করতে চাইলে যে উপাদানগুলো লাগবে, আর যদি ডেটা কমিউনিকেশন হয় তাহলে আরও যে জিনিসগুলো লাগবে সেটা আমরা একবার দেখব। প্রেরক, প্রাপক, মেসেজ, মাধ্যম, ফিডব্যাক। প্রেরক হচ্ছে তথ্য প্রেরণ করে, আর প্রাপক হচ্ছে তথ্য সে এটা গ্রহণ করে। আর সে তার কাছে যে মেসেজ অথবা বার্তা পাঠাবে সেটা পাঠায়, সেটা পাঠানোর জন্য অবশ্যই কোনো মাধ্যম ব্যবহার করতে হয়। হ্যাঁ, সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে এটা টেলিফোনের মাধ্যমে, হতে পারে এটা চিঠির মাধ্যমে, যেভাবেই হোক সে এটা যোগাযোগ করে। তারপর প্রাপক তাকে আবার ফিডব্যাক জানিয়ে দেয়, হ্যাঁ আমি আপনার মেসেজটি পেয়েছি,
অথবা আপনি আমাকে যা করতে বলেছেন আমি সেটা করেছি। আর এটার জন্য একটা নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করতে হয়। এগুলো হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান মূলত। তোমাদের বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের জ্ঞানমূলক প্রশ্ন অথবা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো লিখো, অথবা ডেটা কমিউনিকেশনের উপাদান প্রক্রিয়াটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা করবে। ডেটা কমিউনিকেশন স্পিড কেমন হতে পারে, সেই স্পিডটার উপর ডিপেন্ড করে ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হলো ভয়েস ব্যান্ড, আর একটা হলো ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ডের যে ডেটা ট্রান্সমিশন স্পিড সেটা হচ্ছে 45 থেকে 300 বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। যদি বিট পার সেকেন্ডের সীমা 45 থেকে 300-র মধ্যে থাকে তখন সেটাকে আমরা ন্যারো ব্যান্ড বলবো। আর ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হয় টেলিগ্রাফ, ওয়াকিটকিতে। তোমাদের বিশেষ করে নৈবিত্তিক যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোতে এই ধরনের তোমাদের বহু নির্বাচনীমূলক প্রশ্নের মধ্যে এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ন্যারো ব্যান্ডের ব্যবহার করা হয়েছে, স্পিড ব্যবহার করা হয়েছে। তাহলে তোমাদের এই উদাহরণগুলো ভালোভাবে মনে রাখতে হবে, শিখতে হবে। ভয়েস ব্যান্ড, এইটার লিমিটেশন যখন শেষ হয়ে গেল তখনই যদি আরেকটার আবির্ভাব হলো, সেটার নাম হচ্ছে ভয়েস ব্যান্ড। 301 থেকে 9600 বিপিএস পর্যন্ত। আর এটা ব্যবহার করা হয় টেলিফোন, আমরা যে টেলিফোন ব্যবহার করে থাকি সেই টেলিফোনে যে স্পিড সেটা হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ড স্পিড। কমিউনিকেশন, কম্পিউটার থেকে ডাটা কমিউনিকেশন, কম্পিউটার থেকে প্রিন্টার, আমরা কম্পিউটার থেকে প্রিন্টার আবার কার্ড রিডার থেকে কম্পিউটার ব্যবহার করার জন্য যেই ব্যান্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। ডেটা ট্রান্সমিশন স্পিড তাহলে তোমাদের নৈবিত্তিক হিসেবে আসতে পারে যে নিচের কোনটি ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়েছে। তাহলে উদাহরণগুলো হচ্ছে টেলিফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ডাটা কমিউনিকেশন, যেমন কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার থেকে কম্পিউটার। ব্রডব্যান্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটি, সেটা হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের ডাটা যে স্পিড সেটা হচ্ছে 1 Mbps, অর্থাৎ 1 মেগা বাইট পার সেকেন্ড। আর এটা হচ্ছে থেকে 1 Gbps, অর্থাৎ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। তাহলে 45 থেকে 300 যদি হয় তাহলে সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় টেলিগ্রাফ এবং ওয়াকিটকিতে। ভয়েস ব্যান্ড 301 থেকে 9600 বিপিএস পর্যন্ত ব্যবহার করা হয় টেলিফোন, কম্পিউটার ডাটা কমিউনিকেশনের জন্য, কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার থেকে কম্পিউটার। আর ব্রডব্যান্ড 1 Mbps থেকে 1 Gbps, এটা ব্যবহার করা হয় কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার বা তারবিহীন যেই আমাদের কমিউনিকেশন মিডিয়াম রয়েছে যেমন ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোতে আমাদের এই ব্রডব্যান্ড ব্যবহার হয়ে থাকে। ডাটা ট্রান্সমিশন মেথড আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যেটার উপর ফোকাস করার কথা সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। যে পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার ও অন্যান্য ডিভাইস বা যন্ত্রে ডেটা ও তথ্য আদান প্রদান করে কে ডেটা ট্রান্সমিশন বলে। মূলত ডেটা ট্রান্সমিশনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ডেটা ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্যারালাল মেথড আর একটা হচ্ছে সিরিয়াল মেথড। এই সিরিয়ালকে আবার তিন ভাগে ভাগ করা হতে পারে, একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস, দ্বিতীয়টি হলো সিনক্রোনাস এবং তৃতীয়টি হলো আইসোক্রোনাস। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়, প্রথম হচ্ছে প্যারালাল এবং সিরিয়াল। সিরিয়ালকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটি হলো সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। আমরা এবার ধারাবাহিকভাবে প্রতিটি ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে জানব। প্রথমে আমাদের প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন কি সেটা আমরা একটু বুঝি, তারপর আমাদের চিত্রের মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই জায়গায় দেখতে পাচ্ছি একটা হচ্ছে সেন্ডার আর এই পাশে দেখতে পাচ্ছি রিসিভার। সেন্ডার সমান্তরালভাবে রিসিভারের কাছে তার প্রতিটি ডেটা প্রেরণ করছে। যেমন একটি তার বা কেবল দিয়ে এক বাইট মানে তোমরা জানো 8 বিট, পাশাপাশি 8টি পৃথক লাইনের মাধ্যমে আদান প্রদান করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। সেন্ডার থেকে 1 বাইট অর্থাৎ 8টি বিট আমরা রিসিভারের কাছে প্রেরণ করব এবং 8টি বিট প্রেরণ করার জন্য 8টি আমাদের তার লাগবে।
এখন আমরা উদাহরণস্বরূপ হিসেবে ধরতে পারি 11001010 এই ডেটাটা আমরা প্রেরক থেকে প্রাপকের কাছে ট্রান্সফার করব। তাহলে প্রেরক থেকে 11001010 এটা হচ্ছে আমাদের সেন্টারের কাছ থেকে আমরা প্রেরণ করছি কার কাছে, রিসিভারের কাছে। তাহলে এই যে 1 আসার জন্য একটা ওয়্যার লাগতেছে, আবার 1 আসার জন্য আরেকটা ওয়্যার লাগতেছে, এরপর জিরো জিরো আসার জন্য আরও একটা ওয়্যার, আরও একটা ওয়্যার, এরপর 1 আসার জন্য, অর্থাৎ প্রতিটি বিট আসার জন্য আমাদের কিন্তু একটি করে আলাদা তার লাগছে। যেটা আমরা এখানে একটু দেখি যে ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছে, অর্থাৎ 8 বিট পাঠানোর জন্য আমাদের 8টি কেবল ব্যবহার হবে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধা। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে দ্রুত গতিসম্পন্ন, কারণ একসাথে অনেক বিট যুগপৎ চলাচল করতে পারে, এটা তার সুবিধা, মানে খুব দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। অসুবিধা হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একই সময়ে এন বিট ডেটা ট্রান্সমিশন করার জন্য পৃথক এনটি লাইন প্রয়োজন, যা ব্যয় সাপেক্ষ। যেমন আমরা এখানে দেখেছিলাম, একটু যদি খেয়াল করি, এখান থেকে ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছে আমি 8 বিট অর্থাৎ 1 বাইট পাঠানোর জন্য 8টি আমার কেবল লাগতেছে, যা অত্যন্ত ব্যয়বহুল, এটা তার অসুবিধা। এরপর হচ্ছে আমাদের সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল বা অনুক্রম, সেটা বলতে কি বোঝায় একটু খেয়াল করি। প্রেরক ও প্রাপকের মধ্যে অনুক্রমে বা ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট চলাচল করলে তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। এখানে আমাদের এই পাশে দেখতে পাচ্ছি সেন্ডার, এই পাশে দেখতে পাচ্ছি হচ্ছে রিসিভার। সেন্ডার থেকে রিসিভারের কাছে আমি যেই ডেটাটা ট্রান্সফার করছি, সেই ডেটাগুলো একটির পর একটি, অর্থাৎ প্রথম 0 যাবে, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 0, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 1, অর্থাৎ একটি বিটের পর আরেকটি বিট চলাচল করবে। সিরিয়াল কমিউনিকেশনে একটির পর, অর্থাৎ 1 বাইট বা 8 বিটের ডেটা পর্যায়ক্রমে একটি বিট করে আদান প্রদান করে। এখানে আমাদের 1 বাইট, তোমরা জানো 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 8 বিট একটির পর একটি বিট ট্রান্সমিট হবে। আর উদাহরণ হিসেবে আমরা যেমন মডেম, মাউস, কিবোর্ড সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে। তোমাদের বিশেষ করে এমসিকিউ কোশ্চেনে আসতে পারে যে ডেটা সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ কোনটি, অথবা নিচের কোনটি সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। তাহলে খেয়াল করবে মাউস, কিবোর্ড এগুলো মডেম ডেটা ট্রান্সমিশনের জন্য সিরিয়াল ট্রান্সমিশনটা ব্যবহার হয়ে থাকে। সিরিয়াল ট্রান্সমিশনের সুবিধা, সেই সুবিধাগুলো একটু দেখি। ডেটা চলাচলের জন্য একটি লাইনের প্রয়োজন হয়। আমরা একটু আগে দেখেছিলাম যে প্যারালাল ট্রান্সমিশনের জন্য 1 বাইট মানে 8 বিট, 8 বিটের জন্য আর 8টি লাইনের প্রয়োজন হয়েছিল, যা অত্যন্ত ব্যয়বহুল। এখানে আমাদের 8টি লাইন লাগবে না, এখানে আমাদের এই 8টি বিট 1 বাইটের মধ্যে আমাদের একটি তারের মধ্যে চলে যেতে পারবে। তাহলে এখানে আমাদের তারের ব্যবহার কম, যার ফলে খরচও কম হবে। একটি লাইন ব্যবহার করে ট্রান্সমিশনে বিলম্বজনিত কোনো সিনক্রোনাস প্রয়োজন হয় না, এখানে আমাদের কোনো সিনক্রোনাসের প্রয়োজন হবে না। আর অসুবিধা হচ্ছে একই সময়ে একটি মাত্র বিট স্থাপিত হয় ফলে ধীরগতি সম্পন্ন। আমাদের আগের যেটা ছিল সেটা হচ্ছে 8টি লাইন ছিল, যার কারণে আমাদের 8টি বিট খুব তাড়াতাড়ি ট্রান্সফার করা যেত। এখন হচ্ছে 8টি বিট একটি লাইনের মাধ্যমে যাবে, যার কারণে এটা আমাদের একটু ধীরগতি সম্পন্ন হবে। ডেটাকে কোডে রূপান্তর করার জন্য বিশেষ কনভার্টারের প্রয়োজন হয়। আমি বলেছিলাম এই যে 8টি বিট সে একটি বাইট হয়ে একটি তারের মধ্যে যাবে, তাহলে এটাকে কনভার্ট করে আমাদেরকে ডেটাকে কনভার্ট করতে হবে, আর কনভার্ট করার জন্য আমাদের কনভার্টার বসাতে হবে। তাহলে এটা আমাদের এটার জন্য একটা অসুবিধা। আর আমরা বলেছিলাম সিরিয়াল ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। তো প্রথম যে ভাগটি সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কিভাবে ডেটা ট্রান্সফার করে, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আমাদের কিন্তু সিরিয়ালের মধ্যে যেটা মেন বিষয় সেটা কিন্তু বিট বাই বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। আর যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, প্রথম যেটি সেটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস। প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে, এই প্রেরক যে কোনো সময় কি করতে পারবে, রিসিভারের কাছে তার তথ্য পাঠাতে পারবে। তবে রিসিভার সে যদি অ্যাক্টিভ থাকে তাও সে পারবে, আর যদি অ্যাক্টিভ নাও থাকে তাহলেও সে কী করতে পারবে, তার ডেটা ট্রান্সফার করতে পারবে। একটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতির সময় ভিন্ন হতে পারে। একটি
ইনফরমেশন পাঠানোর পর, যে ট্রান্সমিট ক্যারেক্টার পাঠানোর পর, তারপর মাঝখানে একটু গ্যাপ থাকবে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। আমি যে বলেছিলাম এখানে একটা যে ফিগারটা দেখি খুব ভালোভাবে, 8 বিট ক্যারেক্টার থাকবে। 8 বিটের ক্যারেক্টারের প্রথম একটা থাকবে স্টার্ট বিট এবং শেষে আরেকটি থাকবে স্টপ বিট। এই স্টার্ট বিট দিয়ে আমাদের স্টার্ট করা হবে এবং এই 8টি বিট শেষ হওয়ার পর স্টপ বিট দিয়ে সে বলে দিবে যে আমাদের 8টি বিট প্রেরণ করা হয়েছে। তাহলে আমাদের এখানে কিন্তু স্টার্ট বিট এবং স্টপ বিট এই দুটি আবার অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের আগে আমরা দেখি নাই। তো এই জায়গায় আমাদের একটি বিষয়, সেটি হচ্ছে 8টি বিট পাঠানো যাবে এবং 8টি বিট পাঠাতে শুরুতে ইনফরমেশন দিতে হবে আমি তোমাকে ডেটা পাঠাচ্ছি, এবং 8টি বিট পাঠানোর পরে আবার তাকে জানিয়ে দিতে হবে আমি কিন্তু তোমাকে 8টি বিট পাঠিয়েছিলাম। তার মানে হচ্ছে স্টপ বিট দিয়ে এটা আবার ক্লোজ করে দিতে হবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা এবং অসুবিধা। সুবিধা হচ্ছে প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারবে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারবে। পাঠানোর জন্য গ্রাহককে যে অ্যাক্টিভ থাকতে হবে এমন কোনো বিষয় নেই, সে যে কোনো সময় তার ইচ্ছা মতো পাঠাতে পারে এবং গ্রাহকও তার ইচ্ছা মতো সেই ডাটাটা গ্রহণ করতে পারে। ডেটা প্রেরণের জন্য প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আমরা দেখতে পাবো আরেকটা যে আমাদের যে ক্লাসিফিকেশন আছে সেটার মধ্যে প্রাইমারি স্টোরেজ ব্যবহার হয়, তবে অ্যাসিনক্রোনাসে আমাদের প্রাইমারি স্টোরেজ ব্যবহার হয় না। এটা তার একটা সুবিধা। এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, যেহেতু এটার প্রাইমারি স্টোরেজ নাই, সুতরাং এটা আমাদের ইনস্টলেশন করা খুব সহজ, যার কারণে খরচও কম পড়বে। অসুবিধা, সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম। আমরা তো জানি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাসের মধ্যে যেটা আমরা পরবর্তীতে একটু পড়তে পারবো, তো তার দক্ষতা অনেক বেশি, আর তার তুলনায় এর দক্ষতা একটু কম। ডাটা ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত কম, এটার গতিও কম। আর এটা ব্যবহার করা হয় কোথায় আমরা একটু দেখে নিই। ব্যবহার হয় বিশেষ করে কিবোর্ড থেকে কম্পিউটার, কম্পিউটার হতে প্রিন্টার, পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে ডাটা স্থানান্তর করার জন্য আমাদের এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার হয়ে থাকে। আমাদের পরবর্তীতে আরেকটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বোঝায়? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়। আমি একটু আগে অ্যাসিনক্রোনাস যখন সুবিধা পড়াচ্ছিলাম তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় না। এবার সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের কি হবে? প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হবে। ততপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক, যাকে প্যাকেটও বলা হয়, অর্থাৎ প্রতিটি ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক মিটার ট্রান্সমিট করা হয়। এখন আমাদের আগের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আমরা একসাথে 8টি বিট অর্থাৎ 1 বাইট আমরা ডেটা ট্রান্সফার করতে পারতাম। এখন আমাদের যেই সিনক্রোনাসের যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকবে। আমাদের আগে ছিল শুধুমাত্র 8টি ক্যারেক্টার, আর এখন প্রতিটি ব্লকে থাকবে 80 থেকে 132টি ক্যারেক্টার। প্রতিটি ব্লক ডেটার শুরুতে প্রতিটি ব্লক ডেটার শুরুতে 2 বাইটের একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি 2 বাইটের টেলার ইনফরমেশন সিগন্যাল থাকবে। এটি হচ্ছে আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশনের যে চিত্র সেটি। এটা শুরুতে থাকবে একটি হচ্ছে হেডার সিগন্যাল এবং শেষে থাকবে হচ্ছে একটা টেলার সিগন্যাল প্রতিটি ব্লকের শুরুতে। এই ব্লকের মধ্যে অর্থাৎ এই ক্যারেক্টারের মধ্যে আমরা 80 থেকে 132টি ক্যারেক্টার আমরা ট্রান্সফার করতে পারবো। আর অ্যাসিনক্রোনাসে আমরা দেখেছিলাম মাত্র 8টি বিট আমরা ট্রান্সফার করতে পারবো। আর সে জায়গায় আমাদের শুরুতে ছিল একটি স্টার্ট বিট এবং শেষে ছিল একটি স্টপ বিট। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুরুতে হচ্ছে একটা হেডার সিগন্যাল, ইনফরমেশন সিগন্যাল, এবং শেষে হচ্ছে টেলার ইনফরমেশন সিগন্যাল। 1 বাইটের ফ্ল্যাগ ও 1 বাইটের কন্ট্রোল ফিল্ড নিয়ে গঠিত হয় হেডার সিগন্যাল। এই যে হেডার যে সিগন্যালটা, সেই সিগন্যালের মধ্যে এটা হচ্ছে 2 বাইট নিয়ে গঠিত হবে। 2 বাইটের মধ্যে 1 বাইট হচ্ছে ফ্ল্যাগ আর আরেক বাইট হচ্ছে আমাদের কন্ট্রোল ফিল্ড। একইভাবে আমাদের টেলার যেই অংশটুকু রয়েছে অর্থাৎ টেলার সিগন্যালও আমাদের 2 বাইট নিয়ে গঠিত। তার মধ্যে 1 বাইট হচ্ছে কন্ট্রোল ফিল্ড, আরেক বাইট হচ্ছে আমাদের ফ্ল্যাগ ফিল্ড। তো একটু খেয়াল করি, 1 বাইটের ফ্ল্যাগ ও 1 বাইটের কন্ট্রোল ফিল্ড নিয়ে গঠিত হয় হেডার সিগন্যাল।
রিসিভারের ক্লক গতিকে প্রেরকের ক্লক গতির সাথে সিনক্রোনাস করে এবং প্রেরক ও গ্রাহকের চিহ্নিতকরণের সংখ্যা বহন করে। আর টেলর ব্লকের শেষ বোঝানোর জন্য তথ্য বহন করে। আমাদের যেমন স্টপ বিট এবং স্টার্ট বিট অ্যাসিনক্রোনাসে আমরা বলেছিলাম যে স্টার্ট বিট দিয়ে তাকে জানিয়ে দেওয়া হয় হ্যাঁ এখন আমি তোমাকে ডেটা পাঠাতে যাচ্ছি, আর স্টপ বিট দিয়ে তাকে জানিয়ে দেওয়া হয় আমি কিন্তু তোমাকে ডেটা প্রেরণ করা শেষ করলাম। ঠিক একইভাবে এখন আমাদের এই জায়গায় হচ্ছে হেডার যে ইনফরমেশন সিগন্যাল, আর এই পাশে হচ্ছে আমাদের টেলার ইনফরমেশন সিগন্যাল। যেটা আমাদের হেডার সেটা কি করবে, সে রিসিভারের ক্লক গতিকে প্রেরকের ক্লক গতির সাথে সিনক্রোনাস করবে, তাকে জানিয়ে দেওয়া হবে আমি তোমাকে ডেটা প্রেরণ করতে যাচ্ছি। আর টেলার ব্লকের শেষ বোঝানোর জন্য, অর্থাৎ আমার এই ইনফরমেশনগুলো পাঠানোর শেষ স্টপ বোঝানোর জন্য, শেষ করলাম এটা বোঝানোর জন্য আমাদের টেলার ব্যবহার করা হয়। তাছাড়া ডেটার কোনো ভুল আছে কি না তা যাচাই করতে সহায়তা করে থাকে। আমি যদি ট্রান্সফার করলাম, ট্রান্সফারতে গিয়ে যদি কোনো ভুল হয়, ভুল হওয়ার ক্ষেত্রে আমি বুঝতে পারবো টেলার ইনফরমেশনের মাধ্যমে। যদি টেলার পর্যন্ত না যায় তাহলে বুঝতে হবে আমাদের ডেটাটা সম্পূর্ণ যায়নি। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা এবং অসুবিধা নিয়ে এখন আলোচনা করব। সুবিধা, বেশি ডেটা ট্রান্সফার করা যায়, এটা বোঝাই যাচ্ছে। অ্যাসিনক্রোনাসে মাত্র 8 বিট ক্যারেক্টার পাঠানো যেত, এখানে আমরা 80 থেকে 132 বিট ক্যারেক্টার পাঠাতে পারছি, সুতরাং বেশি ডেটা ট্রান্সফার করা যাবে। ট্রান্সমিশন গতি বেশি, তুলনামূলক সময় কম লাগে। গতি বেশি হওয়ার ফলে সময় কম লাগবে। প্রতি ক্যারেক্টারের শুরু ও শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। আমাদের আগে যেমন শুরুতে একটি স্টার্ট বিট অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এবং শেষে একটি স্টপ বিটের প্রয়োজন ছিল, এখন আর এটার প্রয়োজন হয় না। আর অসুবিধা হচ্ছে এখানে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, যেটা আমাদের অ্যাসিনক্রোনাসের প্রয়োজন ছিল না। আর যেহেতু প্রাইমারি স্টোরেজ ব্যবহার করা হবে, তুলনামূলকভাবে এটা একটু ব্যয়বহুল হয়ে যাবে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কিছুটা জটিল। অ্যাসিনক্রোনাস খুব সহজ ছিল, মাত্র 8টি বিট পাঠাতে পারতাম, শুরুতে তাকে জানিয়ে দেওয়া হতো, শেষে আবার তাকে জানিয়ে দেওয়া হতো। আর এই জায়গায় আমাদের 132টি বিট পর্যন্ত আমরা পাঠাতে পারবো, তাকে একটা সিগন্যাল দিতে হবে এবং আবার শেষ করার পর আরেকটা সিগন্যাল দিতে হবে, তো একটু জটিল আগের থেকে। ব্যবহার, আমরা কোথায় ব্যবহার করে থাকি? কম্পিউটার থেকে কম্পিউটার, এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানান্তর করার ক্ষেত্রে আমাদের এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় এইটি পার্ট পার্ট 2 নাম্বার কোশ্চেনের জন্য, অনুধাবন কোশ্চেনের জন্য এই প্রশ্ন আসতে পারে, সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে পার্থক্য লিখো। তো তোমরা এটা শিখবে, আমি এখানে খুব সহজ করে লিখে রেখেছি, সেটা তোমরা দেখতে পারো। যেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, তাকে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলি। আর যেখানে আমাদের ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আর প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এখানে প্রয়োজন হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিট হয়, আর ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়। এর দক্ষতা কম, দক্ষতা বেশি। যেহেতু এটার দক্ষতা কম, সুতরাং তার সময় বেশি লাগবে, এটার দক্ষতা বেশি হওয়ার ফলে সময় কম লাগবে। এর শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিটের প্রয়োজন ছিল, আর এখানে আমাদের শুরু শেষে এই স্টার্ট বিট আর স্টপ বিটের প্রয়োজন হয় না। অর্থাৎ যে সুবিধা এবং অসুবিধা এগুলো নিয়ে আমাদের এই পার্থক্যগুলো করা হয়েছে। তো তোমরা এটা ভালোভাবে শিখবে, এটা তোমাদের অনুধাবন প্রশ্নেতে এসে থাকে। সর্বশেষ যে ট্রান্সমিশন সেটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বোঝায়? ডেটা চলাচলের ব্যান্ডউইথ নিশ্চিত করে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ব্লক আকারে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করে। আমাদের আগের পদ্ধতিটা অর্থাৎ সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের ব্লক আকারে কিন্তু ডেটা ট্রান্সমিট করতো, তবে এখানে আমাদের যেটা সিনক্রোনাসের সমস্যা ছিল, অর্থাৎ একটি ব্লকের পর আরেকটি ব্লকের যে বিরতি সময় ছিল সেটা একটু বেশি থাকে, তার থেকে কম সময় করা হয়েছে সেটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। আর মূলত মাল্টিমিডিয়া ডেটা, বিশেষ করে অডিও ভিডিও যেই ডেটাগুলো আছে, ইমেজ, এগুলো পাঠানোর জন্য আমাদের আইসোক্রোনাস ট্রান্সমিশনটা বেশি ব্যবহার হয়ে থাকে।
আইসোক্রোনাস ট্রান্সমিশনের যেই সুবিধা বা অসুবিধা আমরা একটু খেয়াল করি। সুবিধা, বেশি ডেটা প্রেরণ করা যায়, যেমন আমাদের আহ, যেই প্রথমটা ছিল অ্যাসিনক্রোনাসের তুলনায় সিনক্রোনাসের ডেটা বেশি পাঠানো যায়, আর সিনক্রোনাসের থেকেও আরও বেশি ডেটা পাঠানো যায়, সেটা হচ্ছে আইসোক্রোনাসের মাধ্যমে। ডেটা ট্রান্সমিশন গতি বেশি, সুষম বিট পাওয়ার জন্য আইসোক্রোনাস বেশ উপযোগী। এখানে আমাদের একটি ব্লক পাঠানোর পর আরেকটি ব্লক পাঠানোর মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়, যার ফলে আমাদের সুষম বিট রেট পাওয়া যায়। অসুবিধা, ডেটা ট্রান্সফারে বিলম্ব হলে মাল্টিমিডিয়া ডেটা প্রাপকের কোনো কাজে আসে না। যদি এটা, যেহেতু মাল্টিমিডিয়া, যদি আমরা একটা ভিডিও পাঠাতে পারি চাই, যদি এটা মাঝখানে বিলম্ব হয়ে যায় তাহলে কিন্তু পুরো ডাটাটা সে রিসিভ করতে পারে না। ডাটা ব্লক যথাযথ প্রাপক পেয়েছে কিনা তা খতিয়ে দেখার সুযোগ নেই, যেমন আমাদের এটা এখানে স্টপ বিট বা স্টার্ট বিট এগুলো নেই, অথবা টেইলার সিগন্যাল বাট হেডার সিগন্যাল এরকম ধরনের কোনো সিগন্যাল না থাকায় আমরা কিন্তু বুঝতে পারছি না সেটা ডাটা পেলো কি পেলো না। ভুল ত্রুটি হলে সংশোধন করা বেশ কঠিন, সংশোধন করার ব্যবস্থা একটু কঠিন হয়ে থাকে। আর ব্যবহার, বিশেষ করে মাল্টিমিডিয়া অডিও ভিডিও যেটা পাঠাতে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন লাইভ স্ট্রিমিং তোমরা দেখে থাকবে বর্তমানে, যেমন ফেসবুকে লাইভ করা, ইউটিউবে লাইভ করা, অথবা জুম লাইভ যেগুলো আমরা দেখতে পাই যে লাইভ স্ট্রিমিং করার জন্য এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে পাঠদানের মূল বিষয় ছিল সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে প্যারালাল মেথড আর একটি হচ্ছে সিরিয়াল মেথড। তো সিরিয়ালকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটি হচ্ছে সিনক্রোনাস, এবং সর্বশেষ হচ্ছে আইসিক্রোনাস। তোমরা প্রতিটি ট্রান্সমিশন মেথডের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করে শিখবে, তাহলে তোমাদের জন্য বুঝতে এবং শিখতে সুবিধা হবে। এবং প্রতিটি ট্রান্সমিশন মেথডের কিন্তু ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো ভালোভাবে শিখবে, সেগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ছিল আমাদের আলোচনার বিষয়। আমাদের পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চেষ্টা করবে বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে। তো সবার পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।